কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নিয়ে আমাদের প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা, আমাদের আজকের অনুষ্ঠানে আপনারা দেখবেন মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক নানা রকম তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। কুমড়া জাতীয় সবজি ফসলের মধ্যে স্কোয়াশ একটি উচ্চ মূল্যের সবজি ফসল। এটি আমাদের দেশে নতুন হলেও খুবই জনপ্রিয়। স্কোয়াশ দেখতে যেমন সুন্দর, খেতেও সুস্বাদু। কুমড়া জাতীয় সবজি ফসল হলেও এর চাষাবাদ একটু ভিন্ন প্রকৃতির। 60 ইঞ্চি বাই 40 ইঞ্চি নাইলন নেট এবং ব্যবহারযোগ্য পলিথিন দ্বারা সম্পূর্ণ বেড ঢেকে দিতে হয়, কারণ নানা রকমের পোকা মাকড় ও রোগবালাই এর আক্রমণ এই ফসলের ক্ষেত্রে প্রভাবিত হয়। স্কোয়াশকে অনেকেই চায়না সবজিও বলে থাকেন। ইতিমধ্যে আমাদের দেশের অনেক অঞ্চলে এর চাষাবাদ হচ্ছে। কৃষকগণ উচ্চ মূল্যের এই সবজি বাজারে বিক্রি করে লাভবান হচ্ছেন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সবজি বিভাগ স্কোয়াশ নিয়ে নিবিড় গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে স্কোয়াশের 2টি আগাম জাত মুক্তায়নের অপেক্ষায় রয়েছে। পাশাপাশি এর উপযোগিতা যাচাই এবং বীজ বর্ধন কার্যক্রম চলমান আছে। অতি শীঘ্রই এই 2টি জাত মুক্তায়িত হবে এবং কৃষক মাঠে ছড়িয়ে পড়বে। দেশে অনেক সবজির ভিড়ে কৃষক পাবে আরও নতুন একটি সবজি। কুমড়া জাতীয় অন্যান্য ফসলের মতো স্কোয়াশও আমাদের দেশে একটি নতুন ফসল হিসেবে পরিচিত হলেও স্কোয়াশ ইতিমধ্যে অনেক জনপ্রিয়তা লাভ করেছে, কিন্তু জাতগুলোর বৈশিষ্ট্য এবং অন্যান্য গবেষণার কাজের পাশাপাশি আমরা ভ্যারাইটি রিলিজের কাজটাও করে যাচ্ছি। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে মাননীয় কৃষিমন্ত্রী মহোদয় আমাদেরকে অনেক সময় বিভিন্ন জার্মপ্লাজম দিয়ে আমাদেরকে সাহায্য করে থাকেন। তার মধ্যে এই স্কোয়াশের এই জাতটিও আমাদেরকে ইন্ট্রোডিউসড ফসল হিসেবে তিনি আমাদেরকে সরবরাহ করেছিলেন, যার 4 বছর গবেষণা শেষে এই জাতটি আমরা এবছর রিলিজের জন্য প্রস্তাব করেছি। স্কোয়াশ কুমড়া জাতীয় ফসলের মতো হলেও এর চাষাবাদ পদ্ধতি একটু ভিন্ন, আর প্রোটেক্টিভ কাল্টিভেশনের মাধ্যমে চাষাবাদ করলে এর ফলন অনেক বেশি হয়। CP003 এবং CP002 এই জাত দুটি আমরা ইতিমধ্যে প্রস্তাব আকারে ভ্যারাইটি রিলিজের জন্য প্রস্তাব করেছি, যার ফলন অনেক বেশি এবং এই জাতটি অনেক সময় কুমড়া জাতীয় পোকা, ফ্রুট ফ্লাই এবং অন্যান্য রোগ প্রতিরোধ ক্ষম জাতের থেকে একটু ডিফারেন্ট। এই কারণে এই জাত দুটি ব্যাপক সমাদৃত হয়েছে। অলরেডি আমরা অনেক এরিয়াতে এবং আমাদের কৃষি গবেষণার অন্যান্য স্টেশনগুলোতেও এই জাতটির উপযোগিতা যাচাইয়ের জন্য পাঠিয়েছি এবং সেখান থেকেও আমাদের ফলাফল অনেক ভালো এসেছে। আমরা এই জাতটি এবছর রিলিজ করার জন্য আবেদন করছি এবং এই জাতটি অনেক ফলন ভালো এবং এর রোগ প্রতিরোধ ক্ষম জাত। আমাদের দেশে কৃষক ভাইয়েরা বরাবরই অধিক ফলন পাবার আশায় জমিতে ইউরিয়া সারের চাহিদা না জেনেই মাত্রাতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করেন। কিন্তু জমিতে ইউরিয়া সারের প্রয়োজন ছিল কিনা বা সারের কার্যকারিতা কতটুকু হলো সেদিকটা কৃষক ভাইয়েরা মোটেও ভাবেন না। এই প্রেক্ষাপটে দেশে ইউরিয়া সারের সঠিক ব্যবহার ও অপচয় রোধে সাম্প্রতিককালে সরকারি বেসরকারিভাবে কৃষক ভাইদের মাঝে এলসিসি প্রযুক্তি সম্প্রসারণে নানা রকম কর্মসূচি পরিচালিত হচ্ছে। মাঠ পর্যায়ের ফলাফলে দেখা গেছে এলসিসি ব্যবহার করে হেক্টর প্রতি 90 কেজি ইউরিয়া সাশ্রয় করা সম্ভব। এখানে আপনারা দেখছেন যে 4টা কালার আছে, সেই ধানের পাতার সাথে রং মিলিয়ে এই 4টি কালার করা হয়েছে এবং এখানে নম্বর দেওয়া আছে 2, 3, 4, 5। এই রঙের সাথে যদি আমরা ধান গাছের বিভিন্ন পর্যায়ে পাতার রং মিলাই তাহলে এই রং থেকেই আমরা বুঝতে পারবো যে আসলে
ধান গাছের ইউরিয়া সার দেওয়ার প্রয়োজন আছে কি নাই। বোরো মৌসুমে চারা রোপণের 20-21 দিন পর এবং রোপা আমন বা আউশ মৌসুমে চারা রোপণের 15 দিন পর থেকে আমরা এই লিফ কালার চার্ট ব্যবহার করতে পারবো। প্রথমত যে কোনো একটা প্লটের 10টি গাছ বেছে নিতে হবে। 10টা গাছ বাছার পরে আমি প্রত্যেকটা গাছের একটা পাতার রং মেলাবো। যে গাছগুলো বেশি এই হলুদের দিকে মিলবে তাদের একটা মাত্রা আছে, সবুজের দিকে মিলবে সেগুলোর একটি মাত্রা আছে। যে জায়গায় পাতার রং মিলে যাবে ধান গাছের সাথে, এই এলসিসির নম্বর আমাকে সেইটা মনে রাখতে হবে। বোরো ধানের ক্ষেত্রে এই 3 বা এর নিচের দিকে যদি মিলে যায় তাহলে পরে আমাদের বুঝতে হবে যে ওই জমিতে সার দিতে হবে। এখন অর্থাৎ এই 3.5-এর নিচে, এখানে যে সংকট মাত্রা আমরা বলে থাকি, সংকট মাত্রাটা হচ্ছে 3.5। এই 3.5-এর নিচে অর্থাৎ এই যে 4টা মাত্রা আছে এই নিচের 2টার সাথে যদি রং মিলে যায় তাহলে পরে আমাদেরকে ইউরিয়া সারে দিতে হবে। আর এই 3.5 বা তার উপরের দিকে যদি মিলে তাহলে ইউরিয়া সার দিতে হবে। এইভাবে আমরা যদি দেখি যে এই জমিতে 6টা বা 7টা বা 8টা গাছের পাতার সাথে রং এই সংকট মাত্রার নিচে আছে তাহলে আমরা এই জমিতে বোরোর ক্ষেত্রে প্রতি বিঘায় 9 কেজি ইউরিয়া সার প্রয়োগ করব। তবে এখানে মনে রাখতে হবে প্রথম পরিমাপে যদি আমার ইউরিয়া সার প্রয়োগ করার প্রয়োজন না হয় তাহলে আমাকে 10 দিন না 5 দিন অন্তরই এসে আবার পরিমাপ করতে হবে। অর্থাৎ আমি এই পরিমাপ করার পর সাথে সাথে যদি ইউরিয়া সার দেয়া দরকার হয় তাহলে আমি আবার 10 দিন পর এসে পরিমাপ করব। কিন্তু ইউরিয়া সার যদি দেওয়ার দরকার না হয় তাহলে আমরা 5 দিন পর এসে পরিমাপ করব। এইভাবে চারা রোপণের 21 দিন পর থেকে শুরু করে থোর আসা পর্যন্ত সময়কালে আমরা এভাবে 10 দিন এবং বা 5 দিন অন্তর অন্তর পরিমাপ করে যদি ইউরিয়া সার দেওয়ার দরকার হয় তাহলে দিব, দরকার না হলে দিব না। কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি। শুধু দর্শক দেখছিলেন প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠান বাংলার কৃষি। আপনাদের এই সময়ের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই আয়োজন বাংলার কৃষি। সঙ্গেই থাকুন। এখন দেখবেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। দেশের অগ্রযাত্রায় এবং গ্রামীণ দারিদ্র্য বিমোচনে এবং আমিষের চাহিদা পূরণে পোল্ট্রি শিল্প বিরাট অবদান রেখে চলেছে। এটি সহযোগী অন্যতম খাত হিসেবে গ্রামীণ প্রান্তিক চাষীদের জীবন জীবিকার সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে এই বৃহৎ শিল্প। অনেক বেকার যুবক যুবতী অল্প জায়গায় অল্প পুঁজিতে ছোট্ট পরিসরে খামার করে স্বাবলম্বী হয়েছেন। রূপগঞ্জের আরশিনগরের ইসমাইল হোসেন মাত্র 21 বছরের যুবক। তিনি গড়ে তুলেছেন সোনালী মোরগ মুরগির খামার। তার মা এবং সে সারাক্ষণই খামার পরিচর্যায় ব্যস্ত থাকেন। ইসমাইলের খামারটি বেশ বড়। তার খামারে 1500 সোনালী মোরগ এবং মুরগি রয়েছে। সোনালী মোরগ মুরগির খামার সাধারণত রাজশাহী এবং বগুড়া অঞ্চলে বেশি দেখা যায়। চাহিদা এবং বাজার মূল্যে চিন্তা করে ইসমাইল এই জাতটি বেছে নিয়েছেন। সোনালী মোরগ মুরগি দেখতে লাল কালচে বর্ণে, অনেকটা দেশি মোরগ মুরগির মতো। উন্নত সংকর জাতের মোরগের সাথে ক্রস করে এই জাত হয় বলে দেখতে অনেকটাই দেশি জাত মনে হয়। সোনালী মোরগ মুরগি পরিপূর্ণ বয়স হতে 60 থেকে 70 দিন সময় লেগে যায়। ওজন হয় 800 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত। খেতেও অনেক সুস্বাদু, বিভিন্ন অনুষ্ঠানে রোস্ট করার জন্য উপযোগী। ইসমাইল খামার করেই ক্ষান্ত হননি। তিনি তার খামারের চারপাশে সিম, লেবু এবং পেঁপের আবাদ করেছেন, সফলও হয়েছেন।
দেশের বেকার যুবক যুবতীরা এমনকি গৃহিণীরা বাড়িতে বসে ছোট্ট একটি খামার করে স্বাবলম্বী হতে পারেন এবং আমিষের চাহিদা পূরণে অবদান রাখতে পারেন। যখন পড়ালেখা ছেড়ে দিলাম এরপর থেকে আমি ব্রয়লারের ফার্ম শুরু করি, ব্রয়লার মুরগির। প্রথম আমার 700 মুরগির সেট দিয়ে শুরু করি, এরপর আমি আরেকটা 1100 ব্রয়লারের সেট দিই। এরপর আবার এই শীতের সিজন থেকে এখন থেকে আবার আমরা সোনালী ককের বাচ্চা উঠেছি, এক বেশ বিক্রি করছি 1500 মুরগি। আবার আরেকটা ফার্মে আমার 1500 সোনালী কক আছে। আরেকটা ব্রয়লার সেটে আরও 700 ব্রয়লার বাচ্চা আছে। তো আমার দেখা দেখি আমাদের এলাকায় এখন মোটামুটি প্রায় 14 থেকে 15টা ব্রয়লারের ফার্ম আছে। তো মোটামুটি এখন এই ব্যবসা করে অনেকেই স্বাবলম্বী। এটার পাশাপাশি আমরা সাথে শাকসবজিরও চাষ করি, মোটামুটি এটা করেও ভালো টাকা ইনকাম করা সম্ভব হয়। আমরা নিজেরা এই শাকসবজি খাই এবং পাশাপাশি যেটা বেশি হয় সেটা আমরা স্থানীয় বাজারে বিক্রি করি। সোনালী কক যে মুরগিটা, এটার ওজন 2 থেকে 2.5 মাসে 800 থেকে 900 গ্রাম ওজন আসে। আর 800 থেকে 900 গ্রামের মুরগিটা বাজারে চাহিদাটা বেশি। আর ব্রয়লার যে মুরগিটা, এটা 28 থেকে 30 দিনে প্রায় 14 থেকে 1500 গ্রাম ওজন আসে। ওটা মার্কেটে 1400 থেকে 1500 গ্রামের মুরগির ওজনটা চাহিদাটা বেশি থাকে। ব্রয়লার মুরগিটা 1 মাসেই এক বেশ মুরগি পালা যায়, আর সোনালিটা প্রায় 2 থেকে 2.5 মাস সময় লাগে। দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের আয়োজন বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। কৃষক ভাইরা, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@ais.gov.bt। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠানটি দেখতে পারেন। কৃষক ভাইরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে